Children, welcome to my class. Today I'll take a poem which is your lesson 9. I will go with my father a ploughing by Joseph Campbell. Joseph Campbell এর লেখা এই কবিতাটা লেসন 9 এ তোমাদের আছে। I will go with my father a ploughing। এই কবিতাটা তোমাদের পড়াবো। পেজ 90, তোমরা বার করো পেজটা। আচ্ছা, before I start reading or explaining or teaching the poem, let me tell you some things. পড়াবার আগে দুটো কথা বলে নি। That is, English আমরা জানি যে is a very difficult subject for you all. তোমাদের সবার কাছেই যে কঠিন, সবার এটা আমাদের জানা। কেন কঠিন? Why difficult? Because you don't know the words and meanings. It's an unknown language, অজানা ভাষা। তাই এর শব্দগুলোও তোমাদের অজানা। তাই তোমরা যেহেতু কিছু বুঝতে পারো না তাই কঠিন লাগে। বাট ওয়ান্স ইউ নো দ্য ওয়ার্ডস অ্যান্ড মিনিংস, তুমি দেখবে ইটস ভেরি ভেরি ইজি, খুব সহজ ভাষা। তোমাদের কষ্ট করে মন দিয়ে প্রথম অবস্থায় এখন তোমরা লার্নার স্টেজে আছো। এই স্টেজে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর ইউ ইজ টু নো দ্য ওয়ার্ডস অ্যান্ড মিনিংস। বানান মানে শব্দগুলোর মুখস্থ করা। যে শব্দ জানো না সেই শব্দেরই তোমার বানান মানে মুখস্থ করতে হবে। আমি কবিতাটা পড়াতে পড়াতে তোমাদের মানেগুলো বলবো, তোমরা সেই শব্দগুলো একটা খাতায় লিখে তার মানেটা লিখে ধীরে 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 মুখস্থ করে নেবে। তাহলে দেখবে তোমরা একটা দুটো চারটে করে শব্দ শিখতে শিখতে দেখবে 1 বছরে হবে না হয়তো, কিন্তু 2 বছরে তোমরা যা ইংরেজি শিখে গেছো দ্যাট ইজ এনাফ ফর ইউ। তোমরা দেখবে ইংরেজিতে দারুণ হয়ে গেছো। কিন্তু ইউ হ্যাভ টু বিগিন লাইক দিস, এইভাবেই শুরু করতে হবে যেভাবে আমি বলছি, অর্থাৎ অচেনা শব্দগুলোকে জানার মধ্যে দিয়ে। তো আই উইল হেল্প ইউ ইন অল ওয়েজ, সবভাবে আমি সাহায্য করব, কিন্তু তোমাকে নিজে পড়তে হবে, ওটা অন্য কেউ করা তোমার হয়ে সম্ভব না। তো নাও লেট মি স্টার্ট রিডিং দ্য পোয়েম। ওকে, আচ্ছা, কবিতাটা পড়ার আগে আমরা কবির সাথে পরিচিত হয়ে নিই। প্রথমেই ছবিটা ওনার দিলাম, দেখো। দ্য পোয়েট মানে কবি। কে? হু রোট দ্য পোয়েম? যদি তোমাদের এরকম প্রশ্ন আসে, হু রোট দ্য পোয়েম, হু ইজ দ্য পোয়েট, তার ছবি দিলাম। এবার তার সাথে পরিচিত হই। জোসেফ জন ক্যাম্বেল, 1879 1879 খ্রিস্টাব্দ থেকে 1944 1944 অবধি তিনি বেঁচে ছিলেন। হি ওয়াজ আ ফেমাস আইরিশ পোয়েট অ্যান্ড লিরিসিস্ট। তিনি বিখ্যাত একজন আইরিশ মানে আয়ারল্যান্ডের অধিবাসী। আয়ারল্যান্ড একটা দেশ, সেখানকার বিখ্যাত কবি এবং লিরিসিস্ট মানে হচ্ছে গীতিকার। হি ওয়াজ বর্ন ইন বেলফাস্ট ইন অ্যান আইরিশ ফ্যামিলি। আচ্ছা, তোমরা এবার আয়ারল্যান্ডের উত্তরে বেলফাস্টের ছবিটা দেখে নাও। হি ওয়াজ বর্ন ইন বেলফাস্ট ইন অ্যান আইরিশ ফ্যামিলি। আমরা জেনেছি আইরিশ মানে আয়ারল্যান্ডের একটি পরিবারে। আয়ারল্যান্ডটাও দেখো ম্যাপে, এবং এই আয়ারল্যান্ডেরই উত্তর দিকে দেখো বেলফাস্ট লেখা রয়েছে। বেলফাস্ট নগরীতে তার জন্ম হয়েছিলেন। হি ওয়াজ বর্ন, তিনি জন্মেছিলেন। হিজ লিটারারি অ্যাক্টিভিটিস, তার সাহিত্যের আমি বলবো কাজকর্ম আর কি, বিজ্ঞান শুরু হয়েছিল উইথ সংস, গান দিয়ে। ইন 1905 হি মুভ টু লন্ডন। 1905 খ্রিস্টাব্দে তিনি লন্ডনে বসবাস শুরু করেন, ইংল্যান্ডের রাজধানী। ইংল্যান্ড আয়ারল্যান্ড দুটো পাশাপাশি দুটো দ্বীপ রাষ্ট্র, ইউরোপের উত্তর পশ্চিমে অবস্থিত। ম্যাপ বইয়ে গোটাটা দেখে নিতে পারো। হিজ ফেমাস পোয়েমস ইনক্লুড অ্যাট হারভেস্ট, অন ওয়াকিং, দ্য ব্লাইন্ড ম্যান অ্যাট দ্য ফেয়ার, দি ওল্ড ওম্যান, এটসেট্রা। আচ্ছা, ফেমাস মানে বিখ্যাত। পোয়েম কবিতা ইনক্লুড হচ্ছে যে অ্যাট হারভেস্ট, হারভেস্ট মানে হচ্ছে কৃষিকার্য। দ্য অন ওয়েকিং, ওয়েকিং জেগে ওঠা। ব্লাইন্ড ম্যান অ্যাট দ্য ফেয়ার, অন্ধ লোকটি মেলায়, FAIR, ফেয়ার মানে মেলা। দ্য ওল্ড ওম্যান, এটসেট্রা। আচ্ছা, এখানে দেখো এই লেটস
শেয়ারে আমাদের কিছু প্রফেশন, বৃত্তির ইংরেজি শব্দ আছে, এইগুলো তোমাদের অজানা হতে পারে, তাই আমি মানেগুলো বলছি। ব্ল্যাকস্মিথ মানে হচ্ছে কামার, হকার মানে ফেরিওলা, নার্স তো ইংরেজি শব্দটা বাংলাতেও এসে গেছে, নার্স মানে জানো, পাইলট বিমান চালক। আচ্ছা, অন্যদিকে কলাম বিতে যে মানেগুলো আছে সেগুলো আমি বলবো না, এগুলো তোমরা বুঝে নাও, দরকার হয় ডিকশনারি দেখে নাও, নিয়ে মানেগুলো ম্যাচ করবে। নাও লেট মি স্টার্ট রিডিং দ্য পোয়েম। এবার কবিতাটায় আসছি। হ্যাঁ, আমি পড়তে পড়তে আবার যেমন বলেছিলাম মানেগুলো বলবো, তোমরা কিন্তু মানেগুলো লিখে নেবে এবং মুখস্থ করবে। দ্যাট ইজ ইয়োর ওয়ার্ক। I will go with my father a plowing. আমি যাব আমার বাবার সাথে লাঙল দিতে। প্লাউ মানে লাঙল, আ প্লাউইং বলতে বোঝাচ্ছে লাঙল দেওয়া। আই উইল গো আমি যাব, উইথ মাই ফাদার আমার বাবার সাথে, উইথ হচ্ছে সাথে, সঙ্গে করে। কোথায় যাব না, টু দ্য গ্রিন ফিল্ড বাই দ্য সি, সমুদ্রের ধারে সবুজ মাঠে। মনে রাখতে হবে আয়ারল্যান্ড একটা দ্বীপ রাষ্ট্র, তো চারিদিক সমুদ্রে ঘেরা, তাই হয়তো কবির মাঠ হচ্ছে ওই সমুদ্রের ধারে, সেই জন্য বলছেন টু দ্য গ্রিন ফিল্ড বাই দ্য সি, সমুদ্রের ধারে সবুজ মাঠে। অ্যান্ড দ্য রুকস অ্যান্ড দ্য ক্রোজ অ্যান্ড দ্য সিগাল উইল কাম ফ্লকিং আফটার মি। এবং রুকস মানে হচ্ছে দাঁড় কাক, অ্যান্ড দ্য ক্রোজ মানে এমনি কাক, অ্যান্ড দ্য সিগাল এক ধরনের সমুদ্রের পাখি। উইল কাম ফ্লকিং আফটার মি, আমার পেছনে দল বেঁধে আসবে। ফ্লক মানে দল, এখানে উইল কাম ফ্লকিং দল বেঁধে আসবে, আফটার মি আমার পেছনে। আফটার মানে পরে, মানে আমার পরে পরে আসবে আর কি, মানে আমার পেছনে পেছনে আসবে। তাহলে দেখো, ইউ লার্ন দ্য নেম অফ সার্টেন বার্ডস হিয়ার, কিছু পাখির নাম শুনলে, রুকস, ক্রোজ, সিগাল। আর কবি কী করবেন, আই উইল সিং টু দ্য পেশেন্ট হর্সেস, আমি ধৈর্যশীল ঘোড়াদেরকে গান গেয়ে শোনাবো। এইখানে একটা কথা বলি, আমাদের দেশে তো আমরা লাঙল দিই, উই প্লাউ উইথ অক্সেন, বলদ দিয়ে আমরা মাটি চাষ করি, কিন্তু অনেক দেশেই, পাশ্চাত্য দেশে কিন্তু ওরা ঘোড়া দিয়ে মাটি বা ফসলের জমি চাষ করে। তো এই কবিতাটা পড়ে আমরা বুঝতে পারছি যে আয়ারল্যান্ডে ওরা ঘোড়া দিয়ে মাটি চাষ করে, সেই জন্যেই উনি বলছেন আই উইল সিং টু দ্য পেশেন্ট হর্সেস। আচ্ছা, পেশেন্ট এই শব্দটা এখানে মানে হচ্ছে ধৈর্যশীল, আর একটা পেশেন্ট মানে কি, রুগী। একই বানান একই উচ্চারণ, কিন্তু জায়গা অনুসারে এদের মানে পাল্টে যায়। হ্যাঁ, এগুলোকে হোমোনিম বলে, খেয়াল করবে কেমন, একই শব্দ একই বানান একই উচ্চারণ, কিন্তু মানে প্রসঙ্গ অনুসারে আলাদা হবে। আরও দেখো এবার কটা পাখির নাম বলছেন, উইথ দ্য লার্ক ইন দ্য ওয়াইল্ড অফ দ্য এয়ার। আর লার্ক আর একটা পাখি, তারাও রয়েছে বাতাসে। অ্যান্ড মাই ফাদার উইল সিং দ্য প্লাউ সং, কবির বাবা তিনি বাই প্রফেশন হি ইজ আ ফার্মার, কৃষক, তিনি প্লাউ সং মানে হচ্ছে লাঙল দেবার গান গাইবেন কবির বাবা। দ্যাট ব্লেসেস দ্য ক্লিভিং শেয়ার, যা ব্লেস মানে আশীর্বাদ করবে, দ্য ক্লিভিং শেয়ার। ক্লিভিং মানেটা তোমাদের দেওয়া রয়েছে, কাটিং সামথিং ইনটু, এখানে ভূমিকর্ষণ, মাটিটাকে ক্লিভ করছে, চিরে যাচ্ছে, চেরা, এখানে চেরা অর্থে মাটিটাকে চিরে যাবে। আর আশীর্বাদ, কেন না এই মাটিতেই ফসল হবে, সেটা একটা আশীর্বাদ, তবেই মানুষ খাবে, এই অর্থে এই কাজটা তার আশীর্বাদ। ব্যাপারটা তোমাকে বুঝে নিতে হবে। আলংকারিক অর্থে কবি কথাগুলো বলছেন। ঠিক আছে, আমরা পরের স্ট্যান্জায় যাই। পেজ 92, পাতাটা উল্টে নাও। I will go with my friends a sowing,
ভুল পড়ে ফেলেছি। আই উইল গো উইথ মাই ফাদার আ সোয়িং, কবিতার বাবার সাথে যাবেন সেকেন্ড স্ট্যান্জায় অন্য একটা কাজ করতে। কি সেটা? সো, SOW, সো মানে বীজ বপন করা, আ সোয়িং বীজ বপন করতে। তাহলে দ্য ফার্স্ট স্ট্যান্জা ওয়াজ অ্যাবাউট প্লাউইং, প্রথম স্ট্যান্জাটায় ছিল লাঙল দেওয়ার কথা বর্ণনা করা। এবার দ্বিতীয় স্ট্যান্জায় আসছে দ্বিতীয় একটা কৃষিকর্ম, সেটা হচ্ছে বীজ বপন করা। কবি যাবেন তার বাবার সাথে বীজ বপন করতে। কোথায় যাবেন? টু দ্য রেড ফিল্ড বাই দ্য সি। দেখো, প্রথম স্ট্যান্জায় ছিল গ্রিন ফিল্ড বাই দ্য সি, তখন সমুদ্রের ধারে সবুজ মাঠ ছিল, কিন্তু এখন সেই মাঠে ফসল নেই বলে মাটি শুধু দেখা যাচ্ছে। তাই সবুজ মাঠটার রং এখন হয়ে গেছে লাল, রেড মাঠ, ফিল্ড। হ্যাঁ, তাহলে দেখো সমুদ্রের ধারে বাই দ্য সি, বাই দ্য সি, বাই মানে বিসাইড, পাশে। তো সমুদ্রের পাশে সেই একই প্রান্তর মাঠ বা ফসল ক্ষেত্র, শস্য ক্ষেত্রের রং ঋতুর সাথে সাথে, সময়ের সাথে সাথে, বছরের সাথে সাথে পাল্টাচ্ছে। প্রথমে ছিল সবুজ, এখন হয়েছে রেড। অ্যান্ড দ্য রুকস অ্যান্ড দ্য ক্রোজ অ্যান্ড দ্য স্টারলিংস উইল কাম ব্লকিং আফটার মি। এবং রুকস অ্যান্ড ক্রোজ, এবং তৃতীয় এখানে ছিল এর আগের ফার্স্ট স্ট্যান্জায় সিগাল, এখানে নতুন পাখি আসলো, কারণ এখন ঋতুটা পাল্টেছে। যখন বীজ বপন করা হবে ঋতুটা পাল্টেছে, তাই এখন নতুন মাইগ্রেটরি বা পরিযায়ী পাখি স্টারলিং তারা এসেছে। তাই কাক, ক্রো আর রুক তারা সারা বছরই থাকে, সব সময়ই কাক আমরাও যেমন দেখি ওখানেও তাই। কিন্তু সিগালের বদলে এবার স্টারলিং, এটাও একটা পাখির নাম। তার তুমি খেয়াল করতে থাকো কত রকম পাখির কথা এখানে বলা হয়েছে। উইল কাম ব্লকিং আফটার মি, আমার পেছনে আসবে তারাও। আই উইল সিং টু দ্য স্ট্রাইডিং সোয়ার্স। স্ট্রাইডিং মানে ওয়ার্কিং হার্ড, পরিশ্রমী। সোয়ার মানে যারা সো করে, অর্থাৎ যারা বীজ বপন করে। তো যারা বীজ বপন করছে পরিশ্রমী সেই কৃষকদেরকে গান গেয়ে শোনাবেন। উইল সিং, সিং মানে গান গাওয়া, উইল সিং গান গাইব, গাইবে ইত্যাদি, কবি গান গাইবেন। উইথ দ্য ফিঞ্চ অফ দ্য গ্রিনিং স্লো, উইথ দ্য ফিঞ্চ অন দ্য, অফ বলেছিলাম বোধহয়, অন দ্য গ্রিনিং স্লো। ফিঞ্চ হচ্ছে আর এক ধরনের পাখি, এরা গান গায়। হ্যাঁ, এ কাইন্ড অফ সিঙ্গিং বার্ড, ফিঞ্চ। তো সেই সবুজ হয়ে আসা ধীরে মাটির ওপরে, এবার কারণ কি, ওই যে লাল মাটিতে বীজ বপন করা হয়েছে, এবার বীজ থেকে আস্তে আস্তে গাছ বেরুচ্ছে, আস্তে আস্তে ধীরে, স্লোলি গ্রিনিং, সবুজ হয়ে উঠছে মাঠ। সেই মাঠের উপরে ফ্লিঞ্চ পাখিরা উড়ছে। চিত্রটা দেখো, তুমি ছবিগুলো কল্পনা করে নাও, এক একটা লাইনে এক একটা ছবি, এক একটা দৃশ্য কবি বর্ণনা করেছেন। এই ছবিগুলো যদি তুমি মনের চোখে দেখে নিতে পারো না, তাহলে দেখবে কবিতাটা আপনিই তোমার চোখের সামনে ভাসবে। আর শব্দগুলো মুখস্থ করলেই, জানা হলেই তোমার সব জানা হয়ে যাবে। আর কবির বাবা কি করবেন? অ্যান্ড মাই ফাদার উইল সিং দ্য সিড সং দ্যাট অনলি দ্য ওয়াইজ মেন নো। এবং কবির বাবা তিনি তখন গাইবেন বীজ বপন করার গান। প্রথম স্ট্যান্জায় তিনি গাইছিলেন লাঙল দেবার গান, প্লাউ সং। এখন তিনি বীজ বপনের গান গাইবেন, কারণ এখন বীজ বপনের কাজ চলছে। তাই দ্যাট অনলি দ্য ওয়াইজ মেন নো, যার একমাত্র জ্ঞানী মানুষরাই জানে। দেখো, তিনি তার বাবাকে বলতে চাইছেন জ্ঞানী। আচ্ছা, আমাদের ধারণা ওয়াইজ, জ্ঞানী মানে কি, যে খুব লেখাপড়া জানে, অনেক কিছু জানে ইত্যাদি ইত্যাদি, সে হচ্ছে খুব জ্ঞানী। কিন্তু এখানে একজন কৃষক, সে তো নিরক্ষর মানুষ,
তিনি কবির বাবা কবিতাকে জ্ঞানী বলছেন। দেখো, এটা বুঝতে হবে, জ্ঞান বলতে খালি বইয়ের জ্ঞানই জ্ঞান নয়। তিনি কৃষি কার্যের বিষয়ে তাঁর যে জ্ঞান, জীবনবোধ সম্পর্কে তাঁর যে গভীর ধারণা, জ্ঞান ইত্যাদি, সেগুলোকেই তিনি জ্ঞান হিসেবে কল্পনা করছেন। তুমি ভেবে দেখবে এগুলোও জ্ঞান, এগুলোও মানুষের জীবনকে সমৃদ্ধ করে, শুধু বইয়ের জ্ঞানই জ্ঞান নয়। তো কবির বাবা কৃষক হলেও তাই জ্ঞানী। এবং দ্য ওয়াইজ ম্যান অনলি নো দ্য সং অফ দ্য সিড সং। এইটে কেন কবি বলছেন এটা বুঝতে হবে। কী অর্থে ওয়াইজ, কী অর্থে জ্ঞানী? হ্যাঁ, বই পড়ার জ্ঞানকে জ্ঞান বলা হচ্ছে না, জীবন সম্পর্কে জ্ঞান বা কৃষি কর্ম সম্পর্কে তার যে জ্ঞান, যে কীভাবে চাষ করতে হয়, কখন কী লাগাতে হয়, কী সার দিতে হয়, এগুলোও একটা জ্ঞানের অঙ্গ। এর ওপর ভিত্তি করেই তারা ফসল তুলছেন, মাটিতে ফলাচ্ছেন এবং তা দিয়ে সারা মানুষজন পুষ্ট হচ্ছে, খেয়ে বেঁচে থাকছে, জীবন প্রাণ ধারণ করছে। তাই এটাও একটা জ্ঞান, কৃষিকর্মও একটা জ্ঞান। থার্ড স্ট্যান্জা, তৃতীয় স্তবকে আমরা আসছি। এখানে কবি আর একটা কৃষিকার্যের কথা বলছেন। প্রথমে ছিল লাঙল দেওয়া, দ্বিতীয়তে ছিল বীজ বপন করা, এবার বলছেন রিপিং। রিপিং মানে হচ্ছে শস্য কাটা বা শস্য তোলা। আই উইল গো উইথ মাই ফাদার আ রিপিং। কবি তার বাবার সঙ্গে যাবেন ফসল তুলতে, ফসল কাটতে। কোথায়? টু দ্য ব্রাউন ফিল্ড বাই দ্য সি। সমুদ্রের ধারের সেই ধূসর প্রান্তরে। দেখো, সমুদ্রের ধারেই তার জমি, তার মাঠ, কিন্তু তার রং আবার পাল্টে গেছে, এখন ব্রাউন হয়ে গেছে। প্রথমে ছিল গ্রিন, তারপরে ছিল রেড, এখন ব্রাউন। কেন ব্রাউন? না, ফসল পেকেছে। ধান যেমন পেকে গেলে, বা গম বলো, এসব পেকে গেলে কি হয়? এর রং উজ্জ্বল হলুদ সোনালি বর্ণের ধারণ করে। সেই জন্য মাঠের রঙও তারই সাথে সাথে ব্রাউন সোনালি উজ্জ্বল রং হয়ে গেছে। সমুদ্রের ধারের একই মাঠের নানা সময় নানা রং তাই হচ্ছে। কি করে রং পাল্টাচ্ছে মাঠের, বুঝতে পারলে? অ্যান্ড দ্য গিজ অ্যান্ড দ্য ক্রোজ অ্যান্ড দ্য চিলড্রেন। এবার সেই ক্রোদের সাথে রয়েছে গিজ। গিজ মানে হাঁস, হ্যাঁ, রাজহাঁসরা। অ্যান্ড চিলড্রেন, বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা। চাইল্ড মানে শিশু, আর চিলড্রেন শিশুরা। উইল কাম ব্লকিং আফটার মি। কবির সঙ্গে তারাও আসবে। আই উইল সিং টু দ্য ট্যান ফেসড রিপার্স। এবার কবি গান গাইছেন কাদের জন্য? প্রথম স্ট্যান্জায় গান গেয়েছিলেন ধৈর্যশীল ঘোড়াদের জন্য, যারা লাঙল দেয়, ঘোড়ারা, তাদের জন্য। দ্বিতীয় স্ট্যান্জায় গান গেয়েছিলেন স্ট্রাইডিং সোয়ার্স, যারা পরিশ্রমী বীজ বপনকারী কৃষক, তাদের জন্য। এবার থার্ড আর ফাইনাল লাস্ট স্ট্যান্জায় গান গাইছেন ট্যান ফেসড রিপার্সদের জন্য। রিপার মানে যারা ফসল কাটে তোলে, তাদের ফেসটা ট্যান মানে একেবারে রোদে পোড়া। ট্যান মানে রোদে পোড়া, কালচে ব্রাউনিশ রঙ। ওরা তো ফর্সা, ওরা একেবারে আমাদের মতো কালো হবে না, ওদের রঙটা ব্রাউনিশ বা এমনি হয়ে যাবে, রোদে পোড়া রঙ মুখের। তাদের জন্য সেই কৃষক, সেই ফসল তোলে যারা রোদে সারাদিন ধরে, সেই তাদের জন্য কবি এবার গান গাইবেন। তাহলে দেখো, প্রত্যেকটা স্ট্যান্জায় কিন্তু ফাংশন এবং পাল্টে যাচ্ছে, এটা খেয়াল করো। উইথ দ্য রেন ইন দ্য হিট অফ দ্য সান। রেন হচ্ছে আর এক ধরনের পাখি, তারাও এই রোদের হিটে তারাও গান গাইছে কবির মতো। উইথ সঙ্গে,
দ্য রেন, রেন পাখির নাম একটা। অ্যান্ড মাই ফাদার উইল সিং দ্য সিড সং, কিন্তু কবির বাবা তিনি কি কবির মতো যা গান কবি গাইছেন সেই গান গাইবেন না, তিনিও এবার অন্য গান ধরবেন। তিনি গান করবেন সিদ, সিদ মানে কাস্তে, কাস্তের গান মানে হচ্ছে ফসল কাটার গান, বুঝেছ? ফসল কাটার গান। প্রথম স্ট্যান্ডায় বাবা গেয়েছিলেন লাঙল দেওয়ার গান, পরের স্ট্যান্ডায় গেয়েছিলেন বাবা সিড সং, আর থার্ড স্ট্যান্ডায় তিনি গাইছেন ফসল কাটার গান, সিড কাস্তে। দ্যাট জয়স ফর দ্য হারভেস্ট হ্যাভ ডান, এই ফসল তোলার আনন্দ যা দিয়েছে, সারা বছর পরিশ্রম করে ফসল ফলাবার ফলে যে ফসল ঘরে উঠবে, সেই ফসল তোলার, হারভেস্ট ফসল তোলার, তার জয় আনন্দে যে গান, সেই গান বাবা গাইবেন। তাহলে আমাদের কবিতাটা পড়া এখানেই শেষ হলো। তোমরাও আস্তে আস্তে কবিতাটা বারবার করে দরকার হয় ভিডিওটা দেখো, পড়ো, শোনো, বোঝো, আর কোয়েশ্চেনগুলো ফলো করার চেষ্টা করো যে হোয়াট আর দ্য 3 অ্যাক্টিভিটিস মেনশন ইন দ্য 3 ডিফারেন্ট স্ট্যান্ডার্স, তিনটে স্তবকে কি ডিফারেন্ট কাজের কথা, কর্মের কথা বর্ণনা করা হয়েছে। নেম অফ দ্য ডিফারেন্ট বার্ডস ইন দ্য পোয়েম, কবিতায় যে বিভিন্ন পাখির, বহু রকম পাখির উল্লেখ করা হয়েছে, সেগুলো কি করো। হোয়াট আর দ্য কালার্স অফ দ্য ফিল্ডস অ্যাট ডিফারেন্ট টাইমস, বিভিন্ন সময়ে ফসল এই মাঠের রঙগুলো কি কি হচ্ছে। হোয়াট আর দ্য ডিফারেন্ট সংস দ্যাট দ্য পোয়েট সিংস অ্যান্ড টু হুম, কবি কি কি গান গাইছেন, কার প্রতি, ফার্স্ট স্ট্যান্জা, সেকেন্ড স্ট্যান্জা, থার্ড স্ট্যান্জা আলাদা আলাদা। What songs does the poet sing in the 3 different stanzas and about what? কবির বাবা তিনটে স্ট্যান্জায় কি কি গান গাইছেন, কি কি বিষয়, এইগুলো তোমরা একটু নোট করবে। এগুলোর উপরে প্রশ্ন আসতে পারে, বাকি সব প্রশ্ন সহজই হবে, তোমরা সেগুলো পেরে যাবে। ঠিক আছে, আজ এই থাক। থ্যাংক ইউ সো মাচ।